আপনারা শুনছেন বাংলা অডিও বই। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায়। চলছে ইয়ান ফ্লেমিংয়ের অমর সৃষ্টি জেমস বন্ডের একটি গল্প। এর আগের পর্বে প্রথম পর্বটি পাঠ করেছিলাম, আজ পাঠ করছি তার দ্বিতীয় পর্ব। আর গল্প শুরুর আগে বলে রাখছি, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও অসাধারণ কিছু গল্প বা উপন্যাস পেতে। শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব। 6। কয়েক সেকেন্ড স্তব্ধতা, তারপরেই জির চিৎকার। ঠিক বলেছ, ইস, এই নামটাই আমাদের মনে পড়ছিল না, কি আশ্চর্য। ভজদোভি সেনুস্কি বলল, বন্ডের নামটা আমিও শুনেছি। জি বলল, এই লোকটা অন্তত দুবার স্মার্শের পরিকল্পনা বানচাল করে দিয়েছিল। ফ্রান্সের ক্যাসিনো রয়্যালে প্যালিজের ব্যাপারটা আমার মনে আছে। অবশ্য বাধ্য হয়ে আমরাই লাশিফকে মেরেছিলাম, কিন্তু সেরকম অবস্থা এই বন্ডই তৈরি করেছিল। বন্ডকে তখনই খুন করা উচিত ছিল। আমাদের একজন নিগ্রো এজেন্টকে এই ইংরেজটা খতম করেছিল। কর্নেল নিকিতিন বলে, সেই জার্মান এবং মুনরেগারের ব্যাপারেও এই লোকটাই ছিল যত অনিষ্টের মূল। কিছুক্ষণ পরস্পরের মধ্যে কিছু কথা কাটাকাটি শুরু হলো এবার, বিশেষ করে নিকিতিন ও স্লাভিনের মধ্যে জিআরইউ এর কাজ নিয়ে। এমজিপিও জড়িয়ে যায়। নিকিতিন আফ্রিকায় হিরে স্মাগলিং ব্যাপারটাও উল্লেখ করল। কয়েকটা টেলিফোন ও জরুরি কথাবার্তার শেষে ঠিক হলো জেমস বন্ডই সবচেয়ে উপযুক্ত টার্গেট। জানা গেল লোকটা চতুর, প্রায় একা একাই কাজ করে, দেখতে সুন্দর। জেমস বন্ড সংক্রান্ত ফাইলটা নিয়ে আসতে অফিসকে নির্দেশ দিল জি। ফাইলের এক কোনায় লেখা অ্যাংলিস্কি স্পিয়ন, ইংরেজ গুপ্তচর। ফাইলের মধ্যে থেকে বন্ডের নানা ছবি বের করে সকলকে দেখালো জি। প্রথম ছবিটি 1946 সালের, টেবিলে বসা এক অল্প বয়সী হ্যান্ডসাম যুবক। এরপর নানা বছরের নানা ধরনের ছবি, 1950 থেকে 1953 পর্যন্ত। শেষ ছবিটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখল জি। দেখা গেল লোকটার ডান গালে ট্যান্ট চামড়ার উপর 3 ইঞ্চি ক্ষতে সাদা দাগ, স্থির চোখ, খাড়া নাক, চাপা ঠোঁট, পরনে সাদা শার্ট, কালো টাই। ফাইলে লেখা আছে, প্রথম নাম জেমস, লম্বা 183 সেন্টিমিটার, ওজন 76 কিলোগ্রাম, পাতলা চেহারা, চোখ নীল, চুল কালো, ডান গাল আর বাঁ কাঁধে ক্ষত চিহ্ন, ডান হাতের পিছনে প্লাস্টিক সার্জারির চিহ্ন, ভালো অ্যাথলেট, পিস্তল চালানো, ছুরি মারা ও বক্সিংয়ে দক্ষ, ছদ্মবেশ নেয় না, ভাষাজ্ঞান ইংরেজি ছাড়া ফরাসি ও জার্মান, দোষ মদ্যপান অতিরিক্ত না হলে, এবং মেয়ে মানুষ, খুন সম্ভব, ঘুষ নেয় না। বন্ড সম্পর্কে আরও কিছু তথ্য আছে। জুজুৎসু জানে, 25 বেরেটা পিস্তল রাখে, জুতোর মুখ ইস্পাতের। 1938 থেকে ব্রিটিশ গুপ্তচর বিভাগে আছে। তার পেশাদারি নং 007। 00 অর্থ যাদের খুনের রেকর্ড আছে এবং যাদের খুনের অধিকার দেওয়া আছে। 1953 সালে সম্মানিত উপাধি সিএমজি লাভ করে। টার্গেট সম্পর্কে সবাই যে একমত সেটা সোচ্চারে আরেকবার যাচাই করে নেয় জি। ডেথ ওয়ারেন্ট অর্থাৎ মৃত্যু পরোয়ানা তৈরির নির্দেশ দেওয়া হয়। ইংরেজ গুপ্তচর, রাশিয়ার শত্রু। একটা হলুদ কাগজে সবাই মতামত লিখিতভাবে জানায়। হত্যা করতে হবে জি। খুন করুন নিকিতিন, খুন করুন স্লাভিন। সবশেষে ভজদোভি সেনুস্কি, সে লিখল, খুন করুন। জি কাগজটা আরেকটা মন্তব্য লিখল, চরম অসম্মান ও অবমাননা দিয়ে তাকে খুন করতে হবে। সভা শেষ, সবাই বিদায় নিল। জি তার অনুচরদের নির্দেশ দিল, শেরফকে খবর পাঠাও, ক্রনস্টিনকে গাড়িতে তুলে নিয়ে এসো। কোথায় আছে সে সেটা 2 নং থেকে জেনে নাও। আমি 10 মিনিটের মধ্যে ক্লেবের কাছে যাব। শেরফের ফোন এলো। জি বলল, টার্গেট তো শুনলেন, খুনের ভার দিচ্ছি কর্নেল ক্লেব আর প্ল্যানার ক্রনস্টিনের উপর। কাল প্ল্যান নিয়ে আলোচনা হবে। কমরেড জেনারেল, এবার আপনার মত বলুন। ঠিক আছে, লোকটাকে খতম করুন, খুব ভালোভাবে যেন কাজটা হয়। এই সিদ্ধান্ত কাল প্রেসিডিয়ামে পাশ করিয়ে নেব। একজন গার্ড এসে জানালো, কর্নেল, ক্লেব এসেছেন। ডাকো। লোকটার চেহারা ব্যাঙের মতো,
জলপাই রঙের ইউনিফর্মে অর্ডার অফ লেনিন আটকানো আছে। কর্নেল ক্লেব একজন মহিলা, পরনে স্কার্ট, মোটা মুখ, স্মার্শের দ্বিতীয় বিভাগের প্রধান, প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন শাখার প্রধান। গুড ইভিনিং কমরেড জেনারেল। জি বলল, গুড ইভিনিং, বসুন। স্কার্ট একটু উঠিয়ে একটা বড় চেয়ারে বসল কর্নেল ক্লেব। 7 ক্রনস্টিনের দাবা খেলা জমে উঠেছে। ঘরের টেবিলে দাবার ছক, তার উপর টেবিল ক্লকটার দুটি মুখ। ঘড়িতে এখন 1টা বাজতে 20 মিনিট বাকি। মাখা প্লভের ঘড়িতে 1টা বাজতে 5। টেবিলে বসে ক্রনস্টিন দাবার ছক দেখছে। সে জিতছে। তার শান্ত চোখের মধ্যেও একটা ভয়াবহ ভাব। মগজ টকবক করে ফুটছে। মনে হয় গত 2 ঘন্টার মধ্যে তার ওজন 1 পাউন্ড কমে গেছে, এত বেশি ঘাম ঝরেছে। ক্রনস্টিন পরপর 2বার চ্যাম্পিয়ন হয়েছে। এটা তার 3য়বার ফাইনালে ওঠা। প্রতিযোগী মাখারভ। উঁচু চেয়ারে 2 আম্পায়ার বসে আছে। এই ফাইনালের ফলাফল নিয়ে সারা রাশিয়ায় তর্কাতর্কি চলবে অন্তত 2 সপ্তাহ ধরে। দর্শক দলের মধ্যেও স্তব্ধ উত্তেজনা। ক্রনস্টিন অনেকক্ষণ ভেবেচিন্তে চাল দিল। দর্শক ভাবল এইবার বাজেমাত। তা ঠিক নয়। হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে মাইক্রোফোনে ঘোষণা হলো, এখন খেলা 3 মিনিট বন্ধ থাকবে, কারণ কমরেড ক্রনস্টিনের একটা ব্যক্তিগত জরুরি বার্তা আছে। চাপা গুঞ্জন। ক্রনস্টিনও বিরক্ত। আম্পায়ার একটা খাম দিল তার হাতে। খামটা ছিঁড়ে সে বার্তাটা পড়ল, তোমাকে এখনই দরকার। কোনো সই নেই, তবে হাতের লেখাটা তার চেনা। এ তো মহাযন্ত্রণা। যখন তখন সে আম্পায়ারকে জানালো, খেলা চালিয়ে যাওয়া হোক। মাইক্রোফোন ঘোষণা করল, খেলা চলছে। অবশ্য বুক কাঁপছে ক্রনস্টিনের। স্মার্শের বার্তা তৎক্ষণাৎ না মানলে শাস্তি পেতেই হবে, ছোটখাটো বকুনি অথবা ভয়ঙ্কর কিছু। 1টা বাজার 5 সেকেন্ড আগে মাখারভ হার স্বীকার করল। সমবেত জনতার করতালি, উল্লাস। ক্রনস্টিন এবার রাস্তায় এলো। হলের বাইরে পুশকিন উলিৎসরের মাঝখানে একটা গাড়ি। ইঞ্জিন চালু রয়েছে। ক্রনস্টিন উঠে পড়তেই ঝড়ের বেগে ছুটল জেডাইকে সেলুন গাড়ি। ক্রনস্টিন এখন স্মার্শের প্ল্যানিং শাখার প্রধান। পদ কর্নেলের সমকক্ষ। রাস্তায় জ্যোৎস্না। ওরা গন্তব্যস্থলে পৌঁছে গেল। এবার জিয়ের ঘর। কর্নেল ক্লেব তো আগেই উপস্থিত। তার দেরিতে জি যে ক্ষুব্ধ সেটা বুঝতে অসুবিধা ছিল না। চোখ লাল। জি জিজ্ঞেস করল, ব্যাপারটা কি কমরেড? ক্রনস্টিন শান্ত স্বরে বলল, আপনি জানেন আমি একজন পেশাদার দাবা খেলোয়াড়ও বটে। এটা মানে দাবা খেলা আমার কাছে এমন জিনিস যে যদি খেলা শেষ হবার 3 মিনিট আগে শুনতাম আমার স্ত্রী খুন হচ্ছে, তবুও টেবিল ছেড়ে উঠতাম না। আমার ফ্যানরা সে কথা জানে। আপনার খবর পেয়েই খেলা ছেড়ে উঠে পড়লে 1000-5 লোক উল্টোপাল্টা কিছু ভাবত। রাষ্ট্রের কাজে গোপনীয়তা থাকতো না। রটে যেত সরকারের দিক থেকে একটা মারাত্মক কিছু ঘটেছে। তাই রাষ্ট্রের স্বার্থেই আমি ইচ্ছে করে 3 মিনিট দেরি করে পাবলিকের সন্দেহ এড়াতে পেরেছি। অবশ্য ব্যক্তিগত নানা মিথ্যে কথা বলতে পারতাম, সন্তান হাসপাতালে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি ক্ষমা চাইছি। জি বাঁকা চোখে তাকিয়ে বলল, লোকটা সুন্দরভাবে যুক্তি সাজাতে জানে। লাইটার দিয়ে চিরকুট মেসেজটা পুড়িয়ে দিয়ে সে বলল, ফটোগুলো দেখুন। কর্নেল ক্লেব বন্ডের ছবিগুলো দেখালো। বন্ড সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় জানালো জি। ক্রনস্টিন লক্ষ্য করল মহিলাদের প্রতি দুর্বলতা বন্ডের, অতএব সমকামী নয়। অবশ্য ঘুষ নেয় না সেটা সঠিক বলা মুশকিল। সব মানুষকেই কোনো না কোনো দামে কেনা যায়। 3 মাসের মধ্যে কাজ শেষ করা চাই, সুতরাং সময় কম। জি বলল, এবার কর্নেল ক্লেব আপনার বক্তব্য জানান। মহিলার চোখে চৌকো চশমা, কর্কশ নিরস গলা। নারীসুলভ কোনো কিছু নেই তার আচরণে। এর সঙ্গে শৌলুজেনবার্গ কেসের কিছু মিল আছে। তাতে অবশ্য গুপ্তচরের বিকৃত কাম একটা বড় ব্যাপার ছিল। যাই হোক, ক্রনস্টিন এইসব কথায় মন দিল না। ভাবল এই মহিলাকে নিয়ে তাকে কাজ করতে হবে। ভয়ঙ্কর মহিলা, তবে পোড় খাওয়া মানুষ ক্রনস্টিন। দুনিয়ার লোক সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নিজের দিক থেকে একেবারেই উদাসীন। এই মহিলাকেই স্টাডি করা দরকার। এর পুরো নাম রোজা ক্লেব। প্রচণ্ড মানসিক শক্তি, নইলে মহিলা হয়ে এত উঁচুতে উঠত না এবং এই ব্যবস্থার মধ্যে টিকে থাকতে পারত না। তবে খুবই কঠোর মহিলা।
স্পেনের গৃহযুদ্ধের সময় থেকে কাজ করছে। ডবল এজেন্টের কাজ খুব ভালো করতে পারে। আদ্রিয়াস নিনের কাছে ট্রেনিং পেয়েছে। কেউ বলে নিনের রক্ষিতা ছিল। 1935 থেকে 37 কাজ ছিল, তারপর মস্কোর নির্দেশে নিনকে খুন করা হয়। গুজব আছে ক্লেবি তাকে খুন করে, অর্থাৎ শীর্ষা কর্তৃক গুরু খুন। এরপর ক্রমশ উন্নতি। বেরিয়ার মৃত্যুর পর স্মার্শে অপারেশন ডিপার্টমেন্টের চিফ হয় ক্লেব। ক্লেবের অদ্ভুত যৌন চেতনা আছে। একসময় সে নাকি ক্লিপ ছিল, এটা বলা হয়ে থাকে। অদ্ভুত বিষয় এই, এখন ক্লেব বা আগেই যৌন আনন্দ উপভোগ করে, কিন্তু যে পুরুষের দ্বারা সে সেক্স উপভোগ করে তার বা তাদের প্রতি তার কোনো অনুভূতি নেই, কোনো আন্তরিকতা নেই। যৌন আকাঙ্ক্ষা তার কাছে একটা গায়ের চুলকানির মতো। তাকে যে চরম যৌন আনন্দ দেয় তাকেও সে অনায়াসে খুন করতে পারে। আবেগ, ভাব, প্রবণতায় এইসবের ঠাঁই নেই তার মনে। সেদিক থেকে ক্লেব যৌন উদাসীন। দেহ উপভোগে আনন্দ, হ্যাঁ তা হয়, কিন্তু তাতে কি? এতে নিষ্ঠুরতা পোষণে বাধা কোথায়? এখন তার বয়স প্রায় 50, মোটা চেহারা, 5 ফুট 4 ইঞ্চি হাইট। ইউনিফর্মের উপর দিয়ে তার 2 স্তনের রূপ বোঝা ভার। তবে ক্রনস্টিনের চোখে মনে হচ্ছে বিশাল বস্তার মধ্যে একগাদা বালি ঠেসে ভরে রাখা হয়েছে। ফরাসি বিপ্লবের সময় যেসব মহিলারা উল বুনতে বুনতে গিলোটিনে মৃত্যু দেখত, তারা বোধহয় রোজা ক্লেবের মতোই ছিল, ভাবল ক্রনস্টিন। ক্লেবের বক্তব্য শেষ। জি জিজ্ঞেস করল, কমরেড ক্রনস্টিন কিছু বলবেন? এখন রাত 2টো, কিছু বলার থাকলে সংক্ষেপে বলুন, কাল অনেক কাজ। ক্রনস্টিন বলল, কমরেড জেনারেল, ফুসে নামে একটা লোকের বক্তব্য উল্লেখ করছি। সে বলতো কোনো ব্যক্তি শুধু খুন করে করে কোনো লাভ হয় না, যদি না সঙ্গে সঙ্গে তার সুনামটাকেও খুন করা যায়। এই বন্ড লোকটাকে খুন করা কঠিন ব্যাপার নয়, যে কোনো ভাড়াটে বুলগেরিয়ান খুনিকে বুঝিয়ে দিলেই কাজ হবে। কিন্তু লোকটার সুনাম ধ্বংস করা দরকার, সেটা বেশ কঠিন। ইংল্যান্ডের বাইরেও প্রেস এবং মিডিয়ার উপর তার প্রভাব আছে। অসাধারণ ইমেজ, একটা টোপ চাই। ইংরেজরা নিজেদের খামখেয়ালি আচরণ নিয়ে গর্ব করে। বন্ডের মনস্তত্ত্বের দিকটা দেখতে হবে। বেশ, কি করবেন? একটা চাঁদ ভাবব আমি। শিকারকে আগে সে ফাঁদে ফেলে ওর সব সুনাম, ইমেজ নষ্ট করব। তারপর একজন গুপ্ত ঘাতক নিয়োগ করে উপযুক্ত সময়ে। একটু থেমে ক্রনস্টিন বলল, সুতরাং আমাদের এই কাজে দরকার একটা যুবতী মেয়ে, খুব সুন্দরী মেয়ে। 8 জুন মাস। সন্ধেটা খুব সুন্দর। তার চেয়েও সুন্দরী কর্পোরাল তাতিয়ানা। তাছাড়া সে আজ দারুণ খুশি। মনে হয় আজ তার জীবনে সবচেয়ে খুশির দিন। মিস তাতিয়ানা রাষ্ট্রের নিরাপত্তা বিভাগের কর্পোরাল। তার পুরো নাম তাতিয়ানা রোমানোভা। এখন এই খুশির মূলে অবশ্য কোনো রোম্যান্টিক কারণ নেই, যদিও তার মনে যথেষ্ট রোম্যান্স আছে। খুশির কারণ একটা নয়, সব কিছু মিলিয়ে। ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা নিয়ে সুখবর। প্রফেসর ডেনিকিন তার যে প্রশংসা করেছেন, রান্নাঘর থেকে সুস্বাদু খাবারের সুগন্ধ, রেডিওতে বাজছে মস্কো স্টেট অর্কেস্ট্রায় তার প্রিয় সুরকারের মিউজিক, বরিস গুডনফের বাজনা, এবং সর্বোপরি বসন্তকাল শেষ হওয়ার মুখে এখন সুমধুর জুন মাস। বিশাল ফ্ল্যাট বাড়িতে তার ছোট ঘরটা যেন একটা বাক্স। জায়গাটার নাম বিরাট। সাদা ভোয়া চেরনোগ্রিয়াজোসকে উলিৎসার। এই 8 তলা বাড়িতে 2000 ঘর। নানা পদের মহিলাদের আবাসন এটা। কর্পোরাল তাতিয়ানা রোমানোভার সার্জেন্ট থেকে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়েছে। ক্যাপ্টেন, মেজর হয়ে একসময় সে কর্নেল হবে, এই তার স্বপ্ন। এখন অবশ্যই একটা মাত্র ঘর তার। মাইনে মাসে 1200 রুবল। খাবার সস্তা। মিনিস্ট্রি তাকে বেলে ও অপেরার টিকিট দেয়। সুগন্ধ রান্নার স্যুপটা পরীক্ষা করল সে। তারপর আয়নার কাছে এসে দাঁড়ালো। প্রথম যৌবনে এক বয়ফ্রেন্ড তাকে গ্রেটা গার্বোর সঙ্গে তুলনা করেছিল। এখন তার কাঁধ পর্যন্ত চুল, ফর্সা ত্বক, নীল চোখ, সুন্দর মুখশ্রী, গার্বোর মতোই একটু চওড়া অবশ্য। নিখুঁত ঠোঁট, সদা হাস্যময়। বিখ্যাত ফিল্মস্টার গার্বো, তার সঙ্গে কি তার তুলনা হয়? তবুও খুশি মনে চুল আছড়ায় সে। শুধু মুখ নয়, তার শরীরও খুব সুন্দর। লম্বা, সুগঠিত ফিগার, হাঁটার স্টাইলটা ছন্দময়। লেনিনগ্রাদে একটা স্কুলে সে বেলে নাচ শিখেছিল। বরফ স্টেডিয়ামে স্কেটিং করত সে। হাত দুটি সুন্দর, 2 স্তন অপূর্ব, নিখুঁত মাপের
উদ্যত, নিয়মিত এক্সারসাইজ করে, তাই পশ্চাৎদেশটার পেশি সুদৃঢ়। চিনেমাটির বাটিতে চামচ দিয়ে স্যুপ খাচ্ছে সে। চামচটা একটা পার্টি থেকে চুরি করা। খাওয়া শেষে সিগারেট ধরিয়ে চেয়ারে বসল। বাজে মিউজিক বাজছে এখন রেডিওতে। ক্লাসিক্যাল কিছু বাজলে ভালো লাগতো। হঠাৎ টেলিফোন। হ্যালো, কর্পোরাল রোমানোভা? চেনা গলা, খুশি হলো সে। হ্যাঁ, প্রফেসর। ওপারে প্রফেসর ডেনিকিন। সাধারণত রোমানোভাকে সবাই চেনে। রোমানোভা ঠিক 8:30টায় 2 নং ডিপার্টমেন্টের কর্নেল ক্লেবের সঙ্গে দেখা করবে। তোমারই বাড়ির 8 তলায় সে থাকে, অ্যাপার্টমেন্ট নং 1875। জানো বোধ হয়। কী ব্যাপার কমরেড প্রফেসর, যদি একটু বলেন। আপাতত এর বেশি কিছু বলার নেই। ওপারে লাইন অফ। কয়েকবার হ্যালো হ্যালো বলে রিসিভার রাখে সে। সমস্ত আনন্দ মাটি হয়ে যায়। তবে সরকারের নিয়মকানুনই এইরকম, যখন যেটুকু তার বেশি কথা বলা যাবে না। কী জন্য এই আহ্বান? সে কি কোনো অন্যায় করেছে? অসম্ভব। কোনো মন্তব্য, ঠাট্টা তামাশা? মোটেই নয়। তবে কি চামচ চুরি করাটা ধরা পড়েছে? ধুর, হাস্যকর সব কল্পনা মনে ঢুকছে। তবে এটাও ঠিক, স্মার্শ ডাকা মানেই সিরিয়াস ব্যাপার। 8:30টায় যেতে হবে 8 তলায়। এখন 8:23, মানে 7 মিনিট বাকি। পোশাক পাল্টাতে ব্লাউজের বোতাম খুলল। প্যারেডের ইউনিফর্মটাই পরতে হবে। সবসময় মাথায় ঘুরছে এই অশুভ রহস্যটার কথা। স্মার্শ মানে গুপ্তচরদের মৃত্যুদণ্ড। এই কথাটাকে উচ্চারণই করে না, বরং ঘৃণা করে, ভয় পায়। 2 নং বিভাগটা তো আরও ভয়াবহ। বলা হয় যন্ত্রণা ও মৃত্যুর বিভাগ। আর রোজা ক্লেব, ওহ, সে তো এক জীবন্ত দুঃস্বপ্ন। তাতিয়ানা তার কথা কল্পনা করেই শিউরে ওঠে। ক্লেব যে কত নিষ্ঠুর, কথা আদায়ের জন্য তার মাথায় উৎপীড়নের যে কত অদ্ভুত আইডিয়া খেলে, ভাবাই যায় না। তার নাম শুনলে সবাই মনে মনে ঈশ্বরকে স্মরণ করে। টুলের উপর মুখ রাখত অপরাধীরা। ক্লেব নানা ধরনের শাস্তি জানত। তার কোড নং 1, 15, 25, 36 বা 64। অপরাধীরা যখন আর্তনাদ করত, ক্লেব মিষ্টি গলায় বলতো, আহা বাছা, সোনামণি ব্যথা লাগছে? আহা, এখনই কমে যাবে। বলে ফেলো যা জানো, ঝটপট বলে ফেলো, এখনই সেরে যাবে। তুমি শান্তিতে ঘুমোবে, নরম বিছানা পাতা আছে। কথা বলো, যা জানতে চাইছি বলে দাও, লক্ষ্মী সোনামানিক আমার। শুধু তাই নয়, কোনো দুর্বিনীত যদি এতেও হার না মানত, ক্লেব বলতো, ইস, তুমি কি দুষ্টু, তাহলে তো তোমার উপর 87 নং আইটেম প্রয়োগ করতে হয়। সেই যন্ত্রণা সহ্য করা অসম্ভব। সুতরাং স্বীকারোক্তি আদায় করার ব্যাপারে ক্লেবের জুড়ি নেই। শোনা যায় ক্লেব নাকি কাঁদত মায়ের মতো। অপরাধীরা বোকা বনে যেত। এ আবার কিরে বাবা? অপরাধীদের রক্তে ক্লেবের গাউন ভিজে যেত। স্বীকারোক্তি আদায়ের পর ক্লেব সেই রক্তাক্ত গাউন খুলে পোশাক পাল্টে টেবিলে বসত, যেন কিছুই হয়নি। এইভাবে কাজকর্ম শুরু করত। তাতিয়ানা হাত ঘড়ি দেখে 8:26, 4 মিনিট বাকি। আয়নায় দেখল নিজের মুখ। কিছুক্ষণ আগের হাসি মুখ এখন ফ্যাকাশে। লিফটে উঠে বেল টিপল সে। 8 তলা। ছোটবেলা থেকে যাকে বহু দিন ডাকা হয়নি, তাকেই মনে মনে সে স্মরণ করতে লাগল। হে ঈশ্বর, হে ঈশ্বর, দোহাই তোমার। 9। দরজায় নেমপ্লেট নেই, ক্রিম রং, অদ্ভুত একটা বিশেষ গন্ধ। ঘরে ঢোকার আদেশ এলো। মাঝখানে একটা বড় টেবিল, এক মহিলা, হলুদ চোখ, ক্যামেরার লেন্সের মতো ঘুরপাক খাচ্ছে। ক্লেব বলল, কমরেড কর্পোরাল, সত্যি তুমি বেশ সুন্দরী। আচ্ছা, ঘরের মধ্যে একটু হাঁটাচলা করো তো। এর মানে কি? গলার সুর অবশ্য মিষ্টি, কিন্তু যত মিষ্টি ততই তো ভয়ের ব্যাপার হয়। তাতিয়ানা টান হয়ে পায়চারি শুরু করলো। ক্লেব বলল, জ্যাকেটটা খোলো, চেয়ারে রাখো, মাথার উপর হাত তোলো। হ্যাঁ, কিন্তু আরও উপরে। নিচু হয়ে পায়ের বুড়ো আঙুল টাচ করো তো। এবার সোজা হয়ে দাঁড়াও। বাহ, চমৎকার, এবার বসো। তাতিয়ানা পুতুলের মতো বসল। ক্লেব টেবিলের কাগজপত্র ঘাঁটতে থাকলো। একটা ফাইল নিল, বেশ মোটা ফাইল। এটা কি আমার সম্পর্কে? ভাবল তাতিয়ানা। অরেঞ্জ রঙের মলাট ফাইলটার। পাতা উল্টাচ্ছে ক্লেব। ক্লেব ফাইল দেখা শেষ করে বলল, কর্পোরাল রোমানোভা, তোমার সম্পর্কে সব রিপোর্টই ভালো। ভালো ডিউটি করেছ, খেলাধুলা ভালো জানো।
স্টেট তোমার উপর খুশি। অনেক কষ্টে তাতিয়ানা বলল, আমি কৃতজ্ঞ কমরেড কর্নেল। একটা বড় কাজের জন্য তোমাকে ঠিক করা হয়েছে। কাজটা তোমার পক্ষে সম্মানেরও, বুঝেছ? বুঝেছি কমরেড কর্নেল। কাজটা ঠিকমতো করলে তুমি প্রমোশন পাবে। অভিনন্দন। তাতিয়ানার বয়স এখন 24। সে অবাক, তবে প্রচণ্ড ভীত। সে কেমন কাজ কে জানে। কোনো মতে বলল, আমি সম্মানিত বোধ করছি কমরেড কর্নেল। হঠাৎ ক্লেবের কণ্ঠস্বরে মধু ঝরে পড়ল। ইস, আমার কি ভুলো মন। তোমার প্রমোশনের খুশিতে একটু ড্রিঙ্কস করা যেতেই পারে, কি বলো? কখনো ভেবো না সিনিয়র অফিসারেরা হৃদয়হীন। আরে তারাও মানুষ। এসো একসঙ্গে একটু চুমুক দেয়া যাক। এক বোতল ফরাসি শ্যাম্পেন আছে আমার কাছে। উঠে একটা আলমারি খুলল ক্লেব। এই দেখো কি সুন্দর একটা চকোলেট। খাও খাও, আমি ততক্ষণ কর্কটা খুলি। ওহ, শ্যাম্পেনের ছিপি খোলা এক ঝামেলা। ছেলেরাই ভালো পারে এসব কাজ। যাই হোক, তবু। শ্যাম্পেনের গেলার সাথে চিয়ার্স করল ক্লেব। আন্তরিক অভিনন্দন কমরেড তাতিয়ানা। তাতিয়ানা এতক্ষণ সামলে নিয়েছে, বুঝে নিয়েছে কি আচরণ করা তার দরকার। মিষ্টি হেসে সে শ্যাম্পেনের অনেকখানি পান করার আগে প্রত্যুত্তর দিল, অভিনন্দন কর্নেল, আমার অভিনন্দন জ্ঞাপন করছি। গেলাস খালি হয়ে গেল শীঘ্রই। আবার এক রাউন্ড শুভকামনা জানানোর পালা শেষ হল। ক্লেব বলল, হ্যাঁ, এবার কাজের কথা। কখনো বিদেশে যাওয়ার কথা ভেবেছ? সেখানে গিয়ে থাকার কথা? না, আমি মস্কোতেই বেশ আছি। বিদেশেও বেশ থাকা যায় যদি তোমার মন মতো সব কিছু পাও। যাই হোক, স্টেট চাইছে তোমাকে বিদেশে পাঠাতে। তাহলে অবশ্যই যাব। খুশি মনে যাবে তো? স্টেটের আদেশ তো মানতেই হয়। অর্থাৎ প্রশ্নটার পরোক্ষ উত্তর দিল তাতিয়ানা। তার নিজের ইচ্ছার কথা জানালো না। ক্লেব এবার মুখ নামিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, কমরেড, তুমি কি এখনো ভার্জিন, কুমারী? একটু ভেবে আবার ঈশ্বরকে স্মরণ করল তাতিয়ানা। না কমরেড কর্নেল। ইতিমধ্যে কজন পুরুষ জীবনে এসেছে? ভীষণ লজ্জা পেল তাতিয়ানা। মুখ লাল হয়ে উঠল। কিন্তু ক্লেবের হলুদ চোখের দিকে তাকিয়ে সে বলল, এসব প্রশ্ন হঠাৎ? ধমকে উঠল ক্লেব। এবার তার গলা অন্যরকম। ভুলো না কার সঙ্গে কথা বলছো, আমার প্রশ্নের জবাব দাও। তাতিয়ানা সন্ত্রস্ত। 3 জন। কবে? কতদিন আগে? তখন তোমার বয়স কত? স্কুল জীবনে বয়স তখন 17। তারপর ইনস্টিটিউট অফ ফরেন ল্যাঙ্গুয়েজে, তখন বয়স 22। স্কেটিং করার সময় আলাপ। একটা প্যাড আর পেন্সিল নিয়ে ক্লেব বলল, তাদের নাম বলো। তাতিয়ানা এবার কেঁদে ফেলল। না না, তাদের নাম বলতে পারবো না। এমন প্রশ্ন করার অধিকার আপনার নেই, এটা ব্যক্তিগত। আবার ধমক। ন্যাকামি করো না, আমায় নিয়ে খেলা করো না। 5 মিনিটের মধ্যে তোমার মুখ থেকে নামগুলো বের করতে পারি আমি। ঠিক আছে, আজ থাক, কাল নামগুলো জানিও। এবার কয়েকটা মামুলি জিজ্ঞাসা, চোখ মুছে উত্তর দাও। আবার মধুর কণ্ঠ। একটু শ্যাম্পেন খাও, সুস্থির হও। তোমার গোপন কথা আমার কাছে গোপনই থাকবে। আমি তোমার মায়ের মতন, তানিয়া। তানিয়া? হ্যাঁ, এই সম্বোধন ক্লেবের মুখে প্রথম। তাতিয়ানাকে অনেকে তানিয়া বলে ডাকে, যারা তার কাছের লোক। কম্পিত হাতে শ্যাম্পেনের গেলাসে চুমুক দিল সে। পুরোটা খাও। ক্লেবের অভিনয় চলছে। লক্ষ্মী মেয়ে, এবার আরেকটা মাত্র গোপন প্রশ্ন করব। তুমি প্রেম করতে ভালোবাসো? কেমন লাগে তোমার প্রেম করতে? তাতিয়ানা আবার 2 হাতে মুখ ঢাকল। নিচু গলায় বলল, হ্যাঁ, যদি ভালোবাসা হয়। ধরো, যদি ভালোবাসা না হয়, মানে এমন কেউ যাকে তুমি ভালোবাসো না, তার সাথে কি তোমার দেহ দান করে প্রেম করতে ভালো লাগবে? এবার মুখ থেকে হাত সরালো তাতিয়ানা। মাথা অবশ্য নিচুই রয়েছে। কমরেড কর্নেল, সেটা নির্ভর করছে লোকটা কেমন তার উপর। বাহ, ফাইন, খুব বুদ্ধিমতির উত্তর এটা। ড্রয়ার থেকে একটা ফটো বের করলো ক্লেব। এগিয়ে দিয়ে বলল, যেমন ধরো এই লোকটা। তাতিয়ানার হাতে ফটোটা দেখার আগে মনে হয়েছিল হাতে যেন আগুন লাগবে। নিজেকে সামলে নিল। হ্যান্ডসাম চেহারা, কিন্তু মুখটা কঠোর, নিষ্ঠুরও বলা যায়। কিছুটা কল্পনা করবারও চেষ্টা করল। ছবিটা ফিরিয়ে দিয়ে বলল, বলা মুশকিল। লোকটা দেখতে ভালো, যদি নিষ্ঠুর স্বভাবের না হয়। ছবিটা তোমার কাছেই রেখে দাও তানিয়া। বিছানার পাশে রেখে লোকটার কথা ভাববে। তোমায় নতুন যে কাজটা দেওয়া হচ্ছে সেটা এই লোকটাকে নিয়েই। জেনে রাখো, রাশিয়ার সব মেয়েদের মধ্যে তোমাকে বেছে নেওয়া হয়েছে।
কাজটা কি কমরেড কর্নেল? কাজটা ভালো, তোমার ভালো লাগা উচিত, তোমায় প্রেমে পড়তে হবে। আমি জানি তুমি ঠিক পারবে। এই লোকটার প্রেমে পড়তে হবে, একজনেরই। পারবে তো? কিন্তু কে এই লোকটা? আমি তো একদমই চিনি না একে। একজন ইংরেজ গুপ্তচর। এতখানি শ্যাম্পেন খাওয়ার পর তাতিয়ানা অবশ্যই কিছুটা নেশাগ্রস্ত। তার মুখ দিয়ে বেরিয়ে এলো, হায় ঈশ্বর। কথাটা বলেই সে ভয় পেল। এই কথাটা উচ্চারণ করলে কি বিপদ হবে? রোজা ক্লেব বলল, লোকটা খুব সম্ভব ইংল্যান্ডের 1 নম্বর গুপ্তচর। তবে এর সঙ্গে প্রেম করার কাজটা কিন্তু খুব সিরিয়াস। কোনো ভুলচুক করলে স্টেট তোমাকে ক্ষমা করবে না। সোজা হয়ে বসো। যা যা বললাম সব কিছু বুঝতে পেরেছ? না বুঝলে তোমার ভীষণ বিপদ। সোজা হয়ে বসে তাতিয়ানা বলল, বুঝেছি। পরে আরও বিশদভাবে বলবো। এখন কয়েক সপ্তাহ তোমাকে আদব কায়দা শিখতে হবে। বিদেশিদের সঙ্গে কেমন আচরণ করতে হয়, কেমন সুন্দর সুন্দর পোশাক পরতে হয়, তাদের মন জয় করবার জন্য কি কি বলতে হয়। এরপর তুমি ইউরোপ যাবে। এর সঙ্গে তোমার পরিচয় হবে, এর মন জয় করতে হবে। সবসময় মনে রাখতে হবে, তোমার দেহটা কিন্তু তোমার নয়, এটা রাষ্ট্রের সম্পত্তি। রাষ্ট্রের জন্য তুমি তোমার দেহ ব্যবহার করবে, যখন যতখানি, যত দূর প্রয়োজন। ক্লেব উঠে দাঁড়ালো, বলল, আপাতত কাজের কথা শেষ, এবার আমরা গল্প করব। চকলেট খাও, আমি আসছি। তাতিয়ানা এবার ঘরে একা। কাজটা সম্মানের এবং এমন কিছু কঠিন নয়। রাশিয়ার সব মেয়ের মধ্যে তাকে পছন্দ করা হয়েছে, এটা সত্যি সম্মানের ব্যাপার। সেই অর্থে সে কৃতজ্ঞ। তাছাড়া কাজটা ভালো লাগছে। ইংরেজ গুপ্তচরের সঙ্গে প্রেমের অভিনয় করার কাজ। দরজা খোলা শব্দ, এটা ক্লেবের বেডরুমের দরজা। এসো। ঘরের মধ্যে ঢুকলো তাতিয়ানা। কেমন দেখাচ্ছে আমাকে? রোজা ক্লেবের পরনে একটা পাতলা গাউন, তার নিচে গোলাপি ব্রেসিয়ার। সত্যি কথা বলতে এখন তাকে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কুৎসিত একটা বৃদ্ধা বেশ্যা। ক্লেবের কণ্ঠে এবার আদেশের সুর, আলো নিভিয়ে আমার কাছে এসে বসো। তাতিয়ানা আলোটা নেভালো ঠিকই, তারপরেই বেরিয়ে এসে প্রাণপণে করিডোর দিয়ে ছুটতে থাকলো। ভেবেছিল একটি বিরাট গর্জন শুনতে পাবে, শোনা গেল না, কারণ সে 2 হাতে নিজের কান চেপে ধরেছিল। 10 পরদিন সকালে নিজের টেবিলে বসে ইউরোপের কতগুলি ম্যাপ দেখছিল ক্লেব। টেপে কতগুলো সাংকেতিক বার্তা আসছিল। ক্লেবের মুখ তখন গম্ভীর, চোখের তলায় ফোসকা। তার অনুমতি নিয়ে একটি লোক ঘরে এলো, রেড গ্রান্ট। ঘরের মধ্যে ক্রনস্টিন আগেই উপস্থিত ছিল। সোফায় বসে দাঁত খুঁটছিল। সে এবার আগন্তুকের দিকে তাকালো। রেড গ্রান্ট নগ্নভাবে টেবিলের কাছে এলো। এখন তাকে দেখে মনে হবে একটা ক্ষুধার্ত কুকুর খাবারের অপেক্ষায়, কিন্তু মালিকের আদেশ পায়নি বলে নিজেকে সংযত রেখেছে। ক্লেব বলল, তুমি কাজের জন্য তৈরি তো? হ্যাঁ কমরেড কর্নেল। আগে তোমায় দেখি, জামাকাপড় খুলে ফেলো। রেড গ্রান্ট নির্বিকার। কোট, জামা, জুতো সবই একে একে খুলে ফেলল। বিশাল বাদামি শরীর, লাল চামড়া, সোনালি চুল, যেন আর্ট ক্লাসের মডেল দাঁড়িয়ে। ক্লেব উঠে দাঁড়ালো। গ্রান্টের গা টিপে টিপে পরীক্ষা করতে থাকলো, যেন ঘোড়া কিনছে তারই পরীক্ষা। তারপর নিজের পোশাকের মধ্যে থেকে কি যেন একটা বের করে হাতে নিল। ক্রনস্টিন দেখতে পেল একটা চকচকে ধাতব পদার্থ। ঘুরে গিয়ে ক্লেব তার তলপেটে ধুলো ঝাড়বার ব্রাশটা দিয়ে সজোরে মারল তার শরীরের মধ্যভাগে। যন্ত্রণায় কোকিয়ে উঠল আচমকা আঘাতে, কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য মাত্র। চোখ বুজে সামলে নিল। পরক্ষণেই চোখ খুলে কটমট করে তাকালো ক্লেবের হলুদ চোখের দিকে। যেখানে আঘাত লেগেছে বুকের হাড়ে সেই জায়গাটা লাল টকটকে হয়ে উঠেছে। অন্য যে কোনো লোক এই আঘাত পেলে মাটিতে লুটিয়ে কাতরাতে থাকত। সোজা হয়ে দাঁড়িয়ে রইল গ্রান্ট। ক্লেব যন্ত্রটা পকেটে পুরে চেয়ারে এসে বসল। ক্রনস্টিনের দিকে তাকিয়ে মন্তব্য করল, সত্যি লোকটির যথেষ্ট সহ্য শক্তি আছে, তাই না? ক্রনস্টিন মাথা নেড়ে স্বীকার করল। ক্লেব বলল, কমরেড গ্রানিস্কি। গ্রান্টকে এই নামটাই দেওয়া হয়েছে। তোমায় একটা বিশেষ কাজ দেওয়া হচ্ছে। সফল হলে মেডেল পাবে। যাকে তুমি খুন করবে সেও অতি ডেঞ্জারাস লোক। তুমি বিদেশে যাবে, একা, সাহায্য করার কেউ নেই। বুঝেছি কমরেড কর্নেল। গ্রান্টের চোখ জলজল করছে। সে ভাবছে, কল্পনা করছে মেডেলটা গিয়ে অর্ডার অফ লেনিন। একজন ইংরেজ গুপ্তচর, তাকে তুমি খুন করবে, ঠিক আছে?
অবশ্যই। ইংরেজদের ওপর বরাবরের আক্রোশ গ্রান্টের। ক্লেব বলে, কয়েক সপ্তাহ তোমাকে কিছু ট্রেনিং নিতে হবে। ইংরেজ এজেন্টের ছদ্মবেশে কাজ করবে তুমি। তোমাকে ভদ্র ব্যবহার শিখতে হবে। এখানে একজন ইংরেজ ভদ্রলোক আছেন, তিনিই তোমায় গড়ে পিঠে ঠিক করবেন। তোমার হাবভাব চেহারা ভালো নয়, তবে তোমাকে বানিয়ে নেওয়া হবে। ইংল্যান্ডের পররাষ্ট্র বিভাগের প্রাক্তন কর্মচারীটি তোমাকে পুরোপুরি শিক্ষিত করে তুলবেন। যদিও কাজটা করতে হবে অগাস্টের শেষ দিকে। পোশাক পরে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে যাও, বুঝলে কিছু? জ্যাকেটের বোতাম লাগাতে লাগাতে বলল, হ্যাঁ, সব বুঝতে পেরেছি, ধন্যবাদ কমরেড কর্নেল। গ্রান্ট ঘর থেকে বেরিয়ে গেল অন্য কোনো প্রশ্ন না করে। রোজা ক্লেব বেশ আরাম করে বসে বলল, কমরেড ক্রনস্টিন, কমরেড জেনারেল গ্রুবোজাভোয়েস চিকফকে আপনার প্ল্যানটা সব বলেছি। কাজ সারবার সব দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। প্রেসিডিয়ামও শেষ করবার মত দিয়েছেন। অ্যাকশন স্কোয়াডও তৈরি। এখন আপনি নতুন কিছু বলবেন? ক্রনস্টিনের শিরা দপদপ করছে। সে বলে, গ্রানিটস্কি লোকটাকে আমরা কি পুরোপুরি বিশ্বাস করতে পারি? ক্লেব বলে, 10 বছর ধরে তাকে নজরে রাখা হয়েছে। নেশাখোররা যেমন নেশা ছাড়তে পারে না, ওই গ্রানিটস্কিও তেমনি সোভিয়েত ইউনিয়ন ছেড়ে যেতে পারে না। বিশ্বাসযোগ্য ঘাতক আমার কাছে। আর রোমানোভা মেয়েটি? বিরক্তিকর ভাব নিয়ে বলে, মেয়েটি সুন্দর হলেও ওর মধ্যে সেক্সুয়াল ব্যাপারটা এখনো সম্পূর্ণ নয়, কিন্তু ভদ্রতা জানে রোমানোভা। আমাদের হয়ে সে কাজ করতে ভীষণ আগ্রহী। কাজের ব্যাপারে সে দারুণ সতর্ক। তবে তার কয়েকজন আত্মীয়ের ঠিকানা আমাদের হাতে রয়েছে। আশ্চর্য, তার মধ্যে কয়েকটা বাচ্চাও রয়েছে। তার কিছু পূর্ব প্রেমিকও আছে। প্রয়োজন হলে তাদের জামিন হিসেবে রেখে দেব। মেয়েটা ঠাকুরদা ঠাকুমার সঙ্গে রাজ পরিবারের যোগাযোগ ছিল। তাহলে তো আমাদের অনেকেরই পূর্বপুরুষরা অভিজাত পরিবারের সন্তান ছিলেন। হ্যাঁ, আমার পূর্বপুরুষের নামও ছিল রোমানোভা। যাকে এই বন্ড লোকটার কোনো পরিচয় পাওয়া গেছে? ইংল্যান্ড থেকে এমজিবি জানিয়েছে লন্ডনে বন্ড দিনে অফিসে যায়, রাতে সে লন্ডনের চেলসির ফ্ল্যাটে ঘুমোতে চায়। ক্রনস্টিন বলে, একটা ভালো খবর দিলেন। মনে হচ্ছে আপাতত তার হাতে কোনো কাজ নেই এখন। তবে ওখানেই তাকে গিয়ে ছোঁয়া ঠিক হবে না। আমি ভেবে দেখলাম ইস্তানবুলে ওদের একটা ছোটোখাটো অফিস আছে। ওখানে আমাদের লোকজনও রয়েছে। ইস্তানবুলের অফিসের কর্তাকে হাপিস করা খুব একটা কঠিন হবে না। লন্ডন বেশি দূরে নয়, সেখানেই বন্ডকে খতম করা হবে। মেয়েটির সঙ্গে বন্ডের কেমন ও কিভাবে যোগাযোগ হবে সেটা পরে ঠিক হবে। প্রথম যোগাযোগটা ফ্রান্স বা কাছাকাছি কোথাও হলে ভালো হয়। ফরাসি প্রেসকে কাজে লাগানো হবে। এরপরেই গ্রানিটস্কি কাজে যোগ দিবে। সেই সময়টাও কখন পরে ভাবা হবে। এখন ক্যামেরাম্যান ও অন্যান্য সহকারীদের বাছাই করা দরকার। তারপর তাদের ইস্তানবুলে পাঠাতে হবে। সব বিভাগকেই সতর্ক করে দিতে হবে টার্কির সঙ্গে রেডিওতে খবর চালাচালি দরকার, কিন্তু ব্রিটিশ দালালরা যেন তাতে আড়ি পাততে না পারে। একটা মেশিন আছে স্পেক্টর, সেটা কাজে লাগবে। ক্লেব বলল, কমরেড, আমি একমত। কাজটা শুরু করবার জন্য যথাযথ অর্ডার আমি দিয়ে দিচ্ছি। আমি কৃতজ্ঞ। ক্রনস্টিন সামান্য মাথা ঝুঁকিয়ে বেরিয়ে গেল। ক্লেব ফোন তুলল। কর্নেল ক্লেব বলছি, সবাই তৈরি হও, আমাদের কাজ শুরু হবে। আমাদের টার্গেট ইংরেজ স্পাই জেমস বন্ড। 12 আগস্ট, বৃহস্পতিবার, সকাল 7:30। কিংস রোডের ফ্ল্যাটে বন্ডের ঘুম ভাঙল। গৃহকর্ত্রী জানালো, ব্রেকফাস্ট রেডি। বন্ডের মনটা ভালো নেই। প্রায় একটা বছর ঘটনাহীন কাটছে। অত্যন্ত একঘেয়ে। লোকে বলবে শান্তি, কিন্তু এই শান্তিতে বন্ডের দম বন্ধ হয়ে আসে। চাদরের তলায় বন্ডের নগ্ন দেহ, সেই দেহেও ঝংকার পড়ার উপক্রম। একমাত্র অতিরিক্ত ব্যায়াম করে আর বারবার স্নান করে শরীরটাকে ঠিক রাখতে হচ্ছে। কিন্তু কর্মহীন শরীরকে কতখানি আর ঠিক রাখা যায়? অনেকদিন তেমন কোনো কাজ নেই বন্ডের, যাতে শরীরটায় নড়াচড়া পড়ে, মগজটাও চনমনে হয়ে ওঠে। ব্রেকফাস্ট খেতে বসল বন্ড। মেয়ে এসে দাঁড়ালো। বয়স্কা মহিলা, চুল পাকলেও মুখটা সুন্দর। গুড মর্নিং স্যার। টেলিফোন বিক্রি করবার সেই লোকটা কাল রাতে এসেছিল। ও, সেই নাছরবান্দা সেলসম্যানটা? কাল অবশ্য তাড়িয়ে দিয়েছি। বলেছিলাম পরিচয়পত্র কই, তাতেই পালিয়েছে। বন্ড বলে, তোমার ধমকে কাজ হবে, আর আসবে না। ব্রেকফাস্টে কালো কড়া কফি, একটি সেদ্ধ ডিম এবং মধু। বন্ড কিছুক্ষণ স্টিফানের স্মৃতিতে মগ্ন থাকে, সেই মুনরেকারের ঘটনার সঙ্গিনী।
তারপর আর কোনো বান্ধবী জোটেনি বন্ডের। কাজ না থাকলে বান্ধবী পাওয়াও মুশকিল। এদিকে এম এর মেজাজও ভালো না। হঠাৎ একটা কড়া নোট পাঠিয়ে বন্ডকে জানালেন তাকে একটি তদন্ত কমিটিতে নেওয়া হয়েছে। কমিটির নেতা পেমাস্টার ক্যাপ্টেন ট্রুপ। 412 নং ঘরে বন্ডকে উপস্থিত হতে হবে। সময় দুপুর 2:30। ওহ, ট্রুপ! এই লোকটা সবাইকে জ্বালাতন করে। অবশ্য সব প্রতিষ্ঠানে একটা করে ট্রুপ থাকে। বিভাগীয় প্রধান, তাকে সবাই চূড়ান্ত অপছন্দ করে। অথচ তাকে বাদ দিয়ে কোনো কাজ সম্ভব নয়। হিসেব নিকেশ, ছুটি ছাটা, কাজে ফাঁকি এবং কাজে পটুতা, সময়মতো অফিসে আসা, ক্যান্টিন ইত্যাদি যাবতীয় ব্যাপারে যে লোকটাকে নজর রাখতে হয়, তার ব্যবহার নরম কোমল হওয়া মুশকিল। সুতরাং বহু লোক চটবে, বহু ধান্দাবাজ তার শত্রু হবে, সেটাই স্বাভাবিক। তাকে ছোটখাটো ডিরেক্টরের ক্ষমতা দেওয়া হয়, তাই সেও ক্ষমতা খাটায়। এই গুপ্তচর দপ্তরে পেমাস্টারের পদে রয়েছে এই লোকটা, যার নাম ট্রুপ। একদা নৌবাহিনীর অফিসার, বহু দিন হলো রিটায়ার করেছে। এই বিভাগের শাসন শাখার প্রধান সে। বলা যায় সবার সঙ্গেই তার খিটিমিটি বিরোধ। এম আর লোক পেল না। বন্ডের সঙ্গে আগেও ট্রুপের তর্কাতর্কি হয়েছে। বন্ড বলেছিল M15 এবং গোয়েন্দা বিভাগকে যদি পারমাণবিক যুগের ইন্টেলেকচুয়াল গুপ্তচরদের বিরুদ্ধে লড়তে হয়, তবে ভারতীয় আর্মির রিটায়ার্ড অফিসাররা সে কাজ পারবে না। উত্তরে ট্রুপ বলেছিল, তাহলে আমাদের প্রতিষ্ঠানে লম্বা চুল বিকৃত যৌন কামনার লোক নিয়োগ করতে হবে, কারণ সমকামীরা বিভাগের পক্ষে সবচেয়ে নিরাপদ। এটা বিশেষজ্ঞরাও স্বীকার করে। কিন্তু আমি বুঝতে অক্ষম ঝাঁকড়া চুল সেন্ট মাখা মেয়েলি পুরুষরা কি করে আমেরিকানদের কাছ থেকে তথ্য পাবে। বন্ড ছাড়বার পাত্র নয়। সব বুদ্ধিজীবী সমকামী নয়। অনেকের মাথায় টাক থাকে। তারা যদি... তর্কটা ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়ে হালকা হয়ে গিয়েছিল। তবে কমিটির লোকেরা ট্রুপের সমর্থক, আর সেই ট্রুপের সঙ্গেই তাকে... বন্ড ভাবছিল, যাই হোক, যদি 1 মাসের একঘেয়েমেটা কাটে তাতে ভালোই হবে। সকাল 9টা। গাড়িতে উঠল সে। কেন জানি মনে পড়ল একটা বহুশ্রুত প্রবাদ, ঈশ্বর যাকে ধ্বংস করতে চান তাহলে প্রথমে তাকে মানসিক একঘেয়েমির মধ্যে ফেলেন। 12। কমিটির রিপোর্টে এই মুহূর্তে বন্ডকে সই করতে হলো না। হঠাৎ লাল ফোনটা বাজল। মানে এম, বড় কর্তার ফোন। বন্ড বলল, 007 স্পিকিং। বড় কর্তার গলা, একবার এসো। এম, হ্যাঁ। ব্যাপারটা কি ধরতে পেরেছেন? পেরেছি। তুমিও শুনলে চমকে উঠবে, তবে ওদের কাছ থেকেই শোনা ভালো। তাহলে কি একঘেয়েমি থেকে মুক্তির দিন আসছে? আবার বন্দুক পিস্তলের দিন শুরু হবে? এম এর প্রাইভেট সেক্রেটারি মিস মানিপ্যানির চোখে গোপন রহস্য। 007 এসেছেন স্যার। পাঠিয়ে দাও। লালবাতি জেলে দেয়া হলো, অর্থাৎ ঘরে এখন আর কেউ ঢুকবে না। এম বললেন, একটা ব্যক্তিগত প্রশ্ন আছে, কিছু মনে করবে না তো? না স্যার। তোমার বন্ধু মিস কেস সম্পর্কে হিরে সংক্রান্ত ঘটনার পর তুমি ওর সঙ্গে খুব ঘনিষ্ঠ মেলামেশা করছো বলে শোনা যাচ্ছে। তোমরা নাকি বিয়েও করতে পারো, ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ স্যার, আমাদের বোঝাপড়া ঠিকই ছিল। বিয়ের কথাও একবার ভেবেছিলাম, তবে ব্যাপারটা শেষ হয়ে গেছে। মিস কেস একজন নেভির মেজরকে বিয়ে করবে। ভালো লোক, ওরা দুজনেই আমেরিকা চলে গেছে। এখন এটা ক্লোজড চ্যাপ্টার। আই এম সরি জেমস, তবে আমার মতে ভালোই হয়েছে। তুমি যদি এখন বিয়ে করতে তাহলে এই কাজটাতে তোমায় ডাকা যেত না। কাজটা কি জানার জন্য উদ্গ্রীব বন্ড। পাইপ ধরিয়ে এম বললেন, ইস্তানবুলের খবর, আমাদের তুরস্কের স্পাই সেন্টার টি-এর প্রধান একটা উড়ো চিঠি পেয়েছে। টিভিতে বলা হয়েছিল সে যেন সন্ধ্যা 8টার ফেরি স্টিমারে গালাটা ব্রিজ থেকে বসফেরাস পর্যন্ত একটা টিকিট কাটে। শুধু এইটুকু। টি খুব ডেয়ারিং লোক। সেই স্টিমারে চড়ে ডেকের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে একটা অপূর্ব সুন্দরী মেয়ে তার কাছে আসে, রাশিয়ান গার্ড। প্রথম আলাপে কিছু মামুলি কথা হয়, প্রাকৃতিক দৃশ্য, স্টিমারের অবস্থা ইত্যাদি। তারপরেই হঠাৎ মেয়েটি অন্য একটি বিষয়ে কথা তোলে। সেটাই খুব বিস্ময়কর। বন্ড জিজ্ঞেস করে, টি-এর প্রধানকে? আমি কখনো টার্কি যাইনি। লোকটার নাম ডার্কো করিম। সবাই এক কথায় করিম বলেই তাকে চেনে। মিশ্র রক্ত, বাবা তুর্কি, মা ইংরেজ। বহুদিন ধরেই টি-এর চিফ, আমাদের সবচেয়ে মূল্যবান লোকদের একজন। বুদ্ধিমান,
গোটা পৃথিবীটার বহু বিষয় তার জানা। এম পাইপের ছাই ছেড়ে বলেন, এবার মেয়েটার ব্যাপার বলি। সে এমজিবির কর্পোরাল ছিল, বহু দিন সেখানে চাকরি করছে। এখন ইস্তানবুলের সিগন্যাল শাখায় অফিসার হয়ে এসেছে। অনেক কষ্টে এই বদলিটা সে ম্যানেজ করেছে। রাশিয়া থেকে ভাগতে চায়। প্রথম ধাপ এই, সে ইংল্যান্ডে আশ্রয় চাইতে পারে। বন্ড বলে, বেশ, সিগন্যালের কাজ জানা মেয়ে আমাদের উপকারে আসতে পারে, কিন্তু ইংল্যান্ডে থাকতে চায় কেন? কারণ সে প্রেমে পড়েছে। সেই প্রেমিক হচ্ছে জেমস বন্ড। জেমস চমকে ওঠে, আমার প্রেমে? হ্যাঁ, তার নামটা কি শুনেছ? তাতিয়ানা রোমানোভা। না স্যার, এমন নাম জীবনে শুনিনি। আশ্চর্য, এর মানে কি? কোথায় আমার সঙ্গে তার দেখা হয়েছিল? আমার কথা জানলো কি করে? আরে হাস্যকর ব্যাপার, তবে 24 বছরের একটা মেয়ে এ ধরনের পাগলামি করতেও পারে। এমজিবির সেন্ট্রাল ইন্ডেক্সে তোমার কথা জেনেছি মনে হয়। তোমার সম্পর্কে একটা ফাইলও আছে ওদের কাছে। তোমার অনেক ফটোও আছে। ধরে নাও তোমার ছবি দেখেই সে প্রেমে পড়েছে, পরিচয় জেনেছে এবং তোমাকে খুঁজতে এসেছে। তার কাছে তুমি অসাধারণ পুরুষ। আমি মেয়েটাকে দেখতে চাই। আগে সব কথা শুনে নাও। লেরমন্ত্রভ নামে একজন রুশ লেখক তার খুব প্রিয়। সেই লেখকের বইয়ের নায়কের সঙ্গে তোমার মিল আছে। সেই নায়ক জুয়া খেলত, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করত এবং সব বিপদ জয় করত। এ তো উদ্ভট কাহিনী। টিয়ের প্রধান কি মেয়েটির কথা বিশ্বাস করেছে? আরে দাঁড়াও, ঝটপট কোনো কিছু ধরে নেবে না, সিদ্ধান্তও নেবে না। পৃথিবী বড় বিচিত্র। বহু কিছু মানুষের, অভিজ্ঞ মানুষেরও অজানা। মেয়েটার মনস্তত্ত্বটাও ভাবতে হয়। মস্কোভ যেখানে কাজ করত সেখানে কোনো পুরুষ নেই, অন্তত ইমপ্রেস করার মতো কেউ নেই। ফাইলে তোমার একটা দারুণ তেজস্বী ছবি আছে, তাই দেখে ওর মাথা খারাপ হয়ে যায়। ভগবান জানেন আমার প্রেম সম্পর্কে জ্ঞান অতি সামান্য, তবে আমি জানি নানা অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার ঘটে থাকে। বন্ড বলে, বুঝলাম, রুশ মেয়েরাও ইংরেজ মেয়েদের মতো বোকা হতে পারে, তবে মেয়েটাকে ডেয়ারিং বলতেই হবে। সে তো জানে ধরা পড়লে ওর কি হাল হবে। টিয়ের চিফকে ওকে কিছু বলেনি? আরে মেয়েটি এখন অবশ্য নার্ভাস। স্টিমারও ভয়ে ভয়ে ছিল, কেউ কিছু দেখছে কিনা। রাতের স্টিমার, কিন্তু দাঁড়াও, কাহিনীটা বাকি আছে। ধোয়া ছাড়েন এম, বলতে থাকেন, করিম জানিয়েছে তোমার প্রতি প্রেম তাকে রুশ বিদ্বেষী করে তুলেছে। বিশেষ করে রুশ সরকারের উপর তার প্রচণ্ড ঘৃণা। তোমার বিরুদ্ধে একটা কাজ দিয়েছিল তাকে কর্তৃপক্ষ, তাই সে বদলির দরখাস্ত করে পালাবার জন্য। ইংরেজি, ফ্রেঞ্চ খুব ভালো বলে, চাকরিটা নিয়ে নেয় কম মাইনে সত্ত্বেও। এরপর ইস্তানবুলে আসে, করিমের খোঁজ নেয়। তার খোঁজ পাওয়া কঠিন নয়, কারণ করিম খুব একটা গোপনীয়তার পরোয়া করে না। এরপর মেয়েটি করিমকে সেই উড়ো চিঠিটা পাঠায়। উদ্দেশ্য তার সঙ্গে দেখা করে সাহায্য চাওয়া। হ্যাঁ, তোমার মতো করিমও ওকে প্রথমে সন্দেহ করেছিল। পুরো গল্পটাই মেয়েটা হয়তো বানিয়েছে, তবে এর পেছনে রুশ চক্রান্ত থাকার কি কারণ থাকতে পারে? এরপর মেয়েটা বলে সে রুশ সাইফার মেশিন আমাদের এনে দেবে। জানো তো সেটা কি অসাধারণ মেশিন, আমরা চড়া দামে কিনতে রাজি। মাই গড, বন্ড বলে, স্পেক্ট্র মেশিন সব দেশের গোপন সাংকেতিক বার্তা ধরে দিতে পারে। মেশিন চুরি গেছে জানলে রাশিয়ানরা সারা বিশ্বে তাদের যত অ্যাম্বাসি অফিস আছে, শাখা প্রশাখা আছে, সর্বত্র হইচই ফেলে দেয়। সব সংকেত লিপি ধ্বংস করবে। ওরা ক্ষিপ্ত হয়ে উঠবে। কে এমন কাণ্ড করল? কোথায় গেল মেশিন এবং কিভাবে? মেয়েটার মাথায় সিট থাকতে পারে, কিন্তু এম ব্যাপারটা অনেকখানি বিশ্বাস করেছেন। কি বুঝলে? মেয়েটা মেশিনটা চুরি করবে কি করে? পরিষ্কার বলেনি, তবে করিম বলছে মেয়েটি নিশ্চিত সে কাজটা পারবে। সপ্তাহে কয়েক রাত সে একা থাকে, অফিস তখন একদম ফাঁকা। সে জানে এ কথা আগে রটলে তাকে গুলি করে মারা হবে। করিম কথা দিয়েছে সে ব্যাপারটা গোপন রাখবে। তারপর কি হলো? স্টিমার যখন ওর টাকায় এসেছে, মেয়েটি নামতে চাইল। মেয়েটি বলে সে এখন আর কোনো যোগাযোগ রাখবে না, গুড নাইট জানিয়ে চলে যায়। করিম অবশ্য মেয়েটিকে কোনো কথা দেয়নি। তাছাড়া মেয়েটি একটি শর্ত আরোপ করেছে। শর্ত? তোমাকে ইস্তানবুলে গিয়ে মেশিন সমেত তাকে নিয়ে ইংল্যান্ডে আসতে হবে। খুব সুইট কাজ, কিন্তু একটা দ্বিধা আছে। কিসের দ্বিধা? মেয়েটা আমার ছবি দেখে প্রেমে পড়েছে। বাস্তবে দেখলে যদি প্রেম ঘুচে যায়? ওহ নো,
সেটাই তোমার কাজ। তোমায় সশরীরে দেখেও তার প্রেম যেন অটুট থাকে। মিস কেসের কথা তাই তুলেছিলাম, বুঝেছ? জেমস বন্ড কেমন তার শক্তির প্রেমিক হিসেবে সেই পরীক্ষা দিতে হবে এবার। দ্বিতীয় পর্বের সমাপ্তি এখানেই।